সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। জিওগ্রাফি, এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল। আজকে আমরা আলোচ্য বিষয় মানব ভূগোলের ধারণা, কনসেপ্ট, প্রেজেন্টেশন টু, অর্থাৎ এপিসোড দ্বিতীয় দ্বিতীয় পর্ব। আমি ইতিপূর্বে এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মানবিক ভূগোল সম্পর্কে আলোচনা করেছি, তার ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি, কাকে বলে একটা সিম্পল আলোচনা করেছি। আজকে আমার এটা দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমি আহ এখানে যতগুলো অধ্যায় আছে, যে বিষয়গুলো এখানে সন্নিবেশিত আছে, আমি সবগুলো আলোচনা করার চেষ্টা করব। আজকে এর কনসেপ্ট বা ধারণা সম্পর্কে আলোচনা করব। এখানে আমার ছবি সহ একটা নাম নাম দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব যে কনসেপ্ট অফ হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোলের ধারণা। ভূগোলের ধারণা অতি প্রাচীন। প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভূগোল সাধারণত একটা অতি প্রাচীন সাবজেক্ট। এই ভূগোলের আমরা প্রধান দুইটা শাখা পেয়েছি, একটা প্রাকৃতিক ভূগোল, একটা মানবীয় ভূগোল বা মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রকৃতি সৃষ্ট, আর মানব ভূগোল সেটা হচ্ছে মানব সৃষ্ট। এই মানবীয় ভূগোলের ধারণাটা কোথা থেকে আসলো, এটা সম্পর্কে আজকে আলোচনা। সেটা আলোচনা করার পূর্বে আমরা প্রথমে দেখতে পারি যে আমরা পরিবেশ কাকে বলে। পরিবেশ পরিবেশ সাধারণত আমরা কি দেখেছি, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা মানবীয় পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ একটা জড়, একটা জীব, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি। আবার মানবীয় পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলো কি, সেগুলো যেমন ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি। আবার অপ্রাকৃতিক হিউম্যান এনভায়রনমেন্ট, যেটা সেটা হচ্ছে মানব সৃষ্ট বিভিন্ন অবকাঠামো, যেমন রাস্তাঘাট, জনবসতি, কৃষিকাজ, তারপরে বিভিন্ন বিল্ডিং তৈরি ইত্যাদি, এগুলোকে বোঝানো হয়েছে। মানবীয় যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলো সবই মূলত এই মানবীয় পরিবেশের অন্তর্গত। আর এই মানবীয় পরিবেশের উপাদানগুলো বিভিন্ন ভাবে এখানে আলোচিত হয়ে থাকে এই মানবিক ভূগোলে। আর প্রাকৃতিক বিষয়গুলো যেমন কোন জায়গার ভূপ্রকৃতি কেমন, সেখানকার শিলা কেমন, সেখানকার ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, সুনামি, তারপরে আবহাওয়া, জলবায়ু সম্পর্কিত নানান ঘটনা, সবকিছুই প্রাকৃতিক বলে আমরা আলোচিত করে থাকি। কিন্তু মানুষের বিস্তরণ, অভিগমন, কৃষিকাজ, শিল্প, কলকারখানা ইত্যাদি যাবতীয় যে মানবীয় কর্মকাণ্ড আছে সবই কিন্তু আমরা মানবীয় বলতে পারি। সেখানে আমরা একটা আলোচনায় আসি। ভূপৃষ্ঠ সর্বাপেক্ষা প্রাধান্য বিস্তারকারী শক্তি হচ্ছে মানুষ। মানুষ তার মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে জল, স্থল ও বায়ুমণ্ডলে নানা রকম কর্মকাণ্ড, ক্রিয়াকলাপ সম্পাদন করে নানাবিধ স্থাপনা তৈরি করে আসছে।
যা মানব ভূগোলের ধারণাকে সম্প্রসারিত করছে। সে হিসেবে বলা যায় মানুষের কর্মকাণ্ড ও গুণাবলীর সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে মানব ভূগোল বলা হয়। এই যে মানব ভূগোলের সংজ্ঞা, এর ভিতরেই কিন্তু মানব ভূগোলের ধারণাটা নিহিত, কনসেপ্টটা নিহিত। অন্য কথায় বলা যায় ভূপৃষ্ঠে অবস্থিত অবয়ব সমূহ যেমন গুলো সৃষ্টির পশ্চাতে মানুষের হাতের ছোঁয়া আছে, সেসব অবয়বের গঠন গঠন হলো মানব ভূগোল। এখানে আমরা একটা বাংলাদেশের মানচিত্র দেখছি। এইটা যদি আমরা উদাহরণ নিয়ে আসবে নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে মানব ভূগোলটা কি। এখানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের একটা মানচিত্র এখানে আছে। এখানে দেখো, এখানে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘর দিয়ে দেখানো হয়েছে ঢাকা বিভাগকে। বাংলাদেশের বাংলাদেশের এই যে ঢাকা বিভাগ, এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এই যে এখানে জনসংখ্যার ঘনত্ব, এটাও কিন্তু মানবীয় ভূগোলের একটা অংশ। এবং এখানে জনসংখ্যার ঘনত্ব প্রথমে কি জন্য, এখানে আসলে ভূগোল সবসময় প্রশ্ন খোঁজে। এটা হোয়েন, কখন ঘটেছিল, হয় কেন ঘটেছিল, হট এটা কি, হয় আর কোথায় ঘটেছিল, হাও কিভাবে ঘটেছিল। এই যে ইংরেজি কথা, বিশেষ করে ডাব্লিউ দিয়ে, হোয়েন হয়, হট, হাউ, হোয়ার, এই প্রশ্নগুলো আমরা সাধারণত সচরাচর করে থাকি সাধারণত ভূগোলের এই বিষয়গুলোর উত্তর খোঁজার জন্য। সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ এবং পরিবেশের মধ্যে যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে, সেটাই মূলত মানবিক ভূগোল এবং সেটাই তার ধারণা। এখানে জনসংখ্যার ঘনত্বের পিছনে যে কারণগুলো, সেগুলোই ভূগোল আলোচনা করে থাকে। এই যে এখানে ঘনত্ব বেশি, সেখানে কেন, এখানে সমতল ভূমি, ব্যবসা বাণিজ্যের সুবিধা, বসবাসের সুবিধা, যোগাযোগের সুবিধা, তার পেশার সুবিধা ইত্যাদির কারণে এই ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব অধিক হয়েছে। আবার যদি আমরা এই খুলনা, এই যে সুন্দরবন অঞ্চলে, সেখানে যে প্রাকৃতিক পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশে বনভূমি আছে, সেখানে জনসংখ্যার ঘনত্ব খুব কম। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুব কম, সেখানে বিরল বসতি অঞ্চল। এই যে ঘটনাগুলো, এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা, সেগুলোই কিন্তু মানবীয় ভূগোল। প্রাচীন কাল থেকেই এই মানবীয় ভূগোলের ধারণা সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন ভাবে, পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করেছেন। আমরা আরো বলতে পারি, আসলে এই মানবীয় ভূগোলের ধারণা সম্পর্কে আলোচনা করতে হলে এখানে দুইটা কনসেপশন আছে, একটা নিমিত্তবাদ, একটা সম্ভাবনাবাদ। এই নিমিত্তবাদ, ডিটারমিনিজম, সম্ভাবনাবাদ, পসিবিলিজম, এটা সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা আসবো। তার আগে আমরা দেখি এই যে মানবীয় ভূগোল, মানব ভূগোল সম্পর্কে আলোচনায় যে সমস্ত ভূগোলবিদ এর ধারণা দিতে চেয়েছেন এবং যাদের অবদান সবচেয়ে বেশি এই মানবীয় ভূগোলের কনসেপ্ট সম্পর্কে দেওয়ার জন্য, তারা হলেন কি, মানব ভূগোল বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এমন কয়েকজন দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলো হেরাডোটাস, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, হামবোল্ট, ফ্রেডরিক রাইটজেল, অধ্যাপক ডাডলি স্টাম, অধ্যাপক হান্টিংটন, জেন ব্রুয়েন্স, কার্ল রিটার, পল বেদাল, লা লাভলাসে, ইলেন সার্সেল, স্যাম্পল প্রমুখ। মানবিক ভূগোলের জনক হলেন
ফরাসি ভূগোলবিদ রিটাল দ্য লাভলাস, তবে প্রখ্যাত জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক রাটজেল হলেন আধুনিক ভূগোল শাস্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা। তারপরেও আধুনিক যে মানবিক ভূগোল তার গবেষণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ঊনবিংশ শতাব্দীর আমরা আধুনিক ভূগোলের যে জনক আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং রিটার কালরিটার। আমরা এই যে এই সম্পর্কে আলোচনায় আমরা দুইটা ধারণাকে, কনসেপ্টকে গুরুত্ব দিয়ে থাকি, একটা হচ্ছে নিমিত্তবাদ, একটা সম্ভাবনাবাদ। দেখো আমি একটু উদাহরণ দেই যে কিছু কিছু বিষয় আছে, এই যে আমাদের মানব জীবন, মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেটাই কিন্তু মূলত ভূগোল। মানুষ এবং পরিবেশ এই আলোচনা করতে গেলে যেমন ইকুয়েটোরিয়াল রিজিয়ন বা নিরক্ষীয় অঞ্চলে যেভাবে মানব বসতি গড়ে উঠেছে, তুন্দ্রা অঞ্চল এবং হিমমণ্ডলে মানব বসতি সেই আকার কিন্তু ধারণ করে নাই। সেখানকার দুর্গম এলাকা, সেখানকার প্রতিকূল পরিবেশ, সেখানকার যে প্রাকৃতিক নিয়ামক, তার সঙ্গে আসলে মানুষের যে সম্পর্ক, সেই পরিপ্রেক্ষিতে মানুষ টিকে থাকার জন্য তুন্দ্রা অঞ্চলে যে বসতির যে অবয়ব গুলো গড়ে উঠেছে, নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে কিন্তু তেমন গড়ে ওঠে নাই। যেমন আমরা ইগলুর কথা বলতে পারি গ্রিনল্যান্ডের, সেখানে বরফের দেশ, বরফাচ্ছন্ন দেশ, সেখানকার যে পরিবেশ, সেখানকার যে এনভায়রনমেন্ট, সেখানকার যে মানবীয় কর্মকাণ্ড, সেই মানবীয় কর্মকাণ্ডের সাথে আমাদের নিরক্ষীয় অঞ্চলের যে মানবীয় কর্মকাণ্ড, তার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে সাধারণত সেখানে ভিন্ন ভিন্ন মানবীয় কর্মকাণ্ড সম্পাদিত হয়। আর এই মানবীয় কর্মকাণ্ড আলোচনায় তো হচ্ছে মানবীয় ভূগোল। তাহলে পার্থক্যপূর্ণ ব্যবস্থা কেন হলো, কেন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করবে, তার পিছনে কি কারণ রয়ে গেছে, মানুষের জনসংখ্যার ঘনত্ব কোনো জায়গায় বেশি হবে, কোনো জায়গায় কম হবে, কেন হবে, এর কারণ অনুসন্ধান, কোন জায়গায় খনিজ উপাদান আছে সেগুলো খুঁজে বের করা, তারপরে মানুষের যোগাযোগ অবস্থা, ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা কোন জায়গায় আছে, কেমন ভাবে সেখানে গড়ে উঠেছে, কেন গড়ে উঠেছে, কখন গড়ে উঠেছে, সেগুলো অনুসন্ধান আর সেগুলো আলোচনা, সেগুলো সম্পর্কে আলোচনায় কিন্তু এই মানবীয় ভূগোল, এবং এটাই আসলে হিউম্যান জিওগ্রাফির কনসেপশন। এখানে আমি একটা চিত্র দেওয়া আছে, দেখো। আমরা জানি অ্যানসাইন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদের চারিপাশে গড়ে উঠেছিল। প্রকৃতি এখানে আমাদের যে সুযোগ দিয়েছে, নদীর সুপেয় পানি এবং তার চারিপাশে ব্যবসা বাণিজ্যের যে যোগাযোগ ব্যবস্থা, সুব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থার জন্য এই নীল নদের চারিপাশে কিন্তু মানব বসতি গড়ে উঠেছিল, তাদের কৃষিকাজের সূচনা হয়েছিল। এ থেকে আমরা বলতে পারি যে এই যে কাজগুলো প্রকৃতি আমাদেরকে যে সুযোগ দিয়েছে, আবহাওয়া জলবায়ু দিয়েছে, সেই তারপরে নির্ভর করে কিন্তু মানুষ তার বসতি স্থাপন করেছে এবং তার কর্মবলয় গড়ে তুলেছে। এই কর্মবলয়, এই কর্ম অঞ্চল, এই যে কর্মকাণ্ডগুলো মানুষ করে তার জীবিকা নির্বাহ করে, তার বিস্তারিত আলোচনাই তো মূলত এই মানবীয় ভূগোল। তা যাই হোক, আমি এখানে ছোট্ট একটি আলোচনা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি এখানে মানবীয় ভূগোলের কনসেপ্ট সম্পর্কে যে দুইটা ধারণা, যে তত্ত্ব আছে, একটা হচ্ছে নিমিত্তবাদ বা ডিটারমিনিজম, আর একটা হচ্ছে পসিবিলিজম বা
সম্ভাবনাবাদ সম্পর্কে, একটা প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ, আর একটা আছে মানুষের সম্ভাবনা সেখান থেকে তৈরি করা। সে সম্পর্কে আমি একটু বিস্তারিত ক্লাস আমি দিব। যাই হোক, এটা 2 নম্বর ক্লাস, এবং এই অধ্যায়টা খুব বেশি বড় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পর্যায়ক্রমে আমি তোমাদের অনুরোধে এই সেকেন্ড পেপারের এই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়গুলো সিলেবাসে আছে মোটামুটি সবগুলো আলোচনার চেষ্টা করবো, এবং খুঁটিনাটি যত বিষয় এখানে আছে সবগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।